আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফাতিমা। রাজধানীতে বিভিন্ন জায়গায় ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভোর ৫টা থেকে টানা বৃষ্টিতে নগরের একাধিক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। আবহাওয়া পূর্বাভাস আগে থেকেই মঙ্গলবার সারা দেশে বৃষ্টির কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ধীরগতিতে উন্নতি হচ্ছে দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতি। পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও পানিবন্দী আছে প্রায় 18 লাখ মানুষ। জেলায় বন্যায় মৃত্যু হয়েছে 11 জনের। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি দেখা দিয়েছে ডায়রিয়া, কলেরা সহ নানা পানিবাহিত রোগ। এখনও পানিবন্দী থাকায় মানবেতর জীবনযাপন করছেন ফেনীর দাগনভূঞার বাসিন্দারা। জেলায় এখন পর্যন্ত বন্যায় 25 জনের মৃত্যু হয়েছে। গবাদি পশু মারা গেছে 4 লাখ, সাপের কামড়ে আহত হয়েছে 50 জন। কুমিল্লায় বন্যার পানি কমায় বাড়িঘরে ফিরছেন বানভাসীরা। তবে পানি কমে যাওয়ায় ভেসে উঠছে বন্যার ভয়াবহ ক্ষতগুলো। গোমতীর ভাঙনে বুড়িচং উপজেলায় বেড়িবাঁধ সংলগ্ন অন্তত 6টি গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন পানি নিচে থাকায় নষ্ট হয়ে গেছে ঘরের মালামাল। আবহাওয়া শুষ্ক থাকায় লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে পানি কমলেও দুর্ভোগে দিন পার করছেন জেলার 10 লাখ মানুষ। দর্শক, বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। নোয়াখালীতে রনি, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো তো পানিবন্দী রয়েছে প্রায় 18 লাখ মানুষ। তো তাদের সম্পর্কে আমাদের জানাবেন বিস্তারিত। ফাতিমা, আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসন সর্বশেষ যে তথ্য জানিয়েছে সেখানে বলা হয়েছে যে নোয়াখালীতে বন্যায় এখন পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। এখনো 18 লক্ষ মানুষ পানিবন্দী রয়েছে। তবে এখানকার স্থানীয় মানুষ গত 50 বছরও এমন ভয়াবহ বন্যার মুখোমুখি হয় নাই। তাই যে বন্যার পানি নিষ্কাশিত হওয়ার যে ব্যবস্থা সেটি নেই এবং প্রশাসন এবং স্থানীয়রা এই ভয়াবহ বন্যা মোকাবেলায় অনেকটা নিজেদেরকে দুষ্কর হয়ে পড়েছে নিজেদের মধ্যে। আর যেই নোয়াখালীর যে উপকূলীয় যে এলাকাগুলো আছে এবং যে নির্মাঞ্চলীয় যে এলাকাগুলো আছে, বিশেষ করে সোনাইমুড়ি, সেনবাগ, বেগমগঞ্জ, কবিরহাট সদর, পূর্বাঞ্চল, এই এলাকাগুলোতে এখনো কিন্তু কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি, কোথাও হাঁটুর নিচে পানি রয়েছে। সেক্ষেত্রে এই পানি থাকার কারণে এখন কিন্তু বন্যা তাদের যে পানিবন্দী হওয়ার সময় এটা কিন্তু দীর্ঘায়িত হচ্ছে। নোয়াখালীতে গত 5 দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করলেও কিন্তু পানি কমছে খুবই ধীরগতিতে। স্থানীয়রা এই জন্য দুষছে যে এখানকার যে পানি নিষ্কাশিত হওয়ার যে খাল, যে ড্রেনেজ ব্যবস্থা, এগুলো দখল হয়ে গেছে এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নেই বলেও স্থানীয়রা অভিযোগ করছে। এখন এখানকার বন্যা কবলিত মানুষগুলো খাদ্য সংকটে রয়েছে এবং বিশুদ্ধ পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। এজন্য পানিবাহিত রোগ, ডায়রিয়া, কলেরা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের চিত্র যদি দেখা যায়, বলি আপনাদেরকে তাহলে, যে গত 11 দিনে প্রায় 1000-এর মতো মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 95 ভাগে কিন্তু শিশু ছিল। তো স্থানীয়দের দাবি হচ্ছে এইবারের বন্যা মোকাবেলায় তারা যে দুর্ভোগ পোয়াচ্ছে, ভবিষ্যতে যদি বন্যার পানি নিষ্কাশিত হওয়ার কোনো ব্যবস্থা প্রশাসন এখন থেকে উদ্যোগ না নেয় তাহলে কিন্তু মানুষের ভবিষ্যৎ দুর্ভোগ আরো বাড়বে। এটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে ব্যাপক শঙ্কা দেখা দিয়েছে। ফাতিমা, এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। আকস্মিক বন্যায় ফেনীর বিভিন্ন উপজেলায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক সড়ক। এতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। তবে এসব সড়ক দ্রুত মেরামতের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফেনী থেকে আজাদ মালদারের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন জুবায়ের রাসিন। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের পূর্বাঞ্চল। বানের পানিতে তলিয়ে যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলা। পানিবন্দী হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। এতে ক্ষতিগ্রস্ত হয় কাঁচাপাকা বিভিন্ন সড়ক।
বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী জেলা। পানি নেমে যাওয়ার সাথে সাথে ভেসে উঠেছে জেলার ক্ষয়ক্ষতির চিহ্ন। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট। অনেক স্থানে পানির স্রোতে ভেঙে গেছে সড়কের বেশ কিছু অংশ। দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষের চলাচলেও। সিলিন্ডার নিয়ে আসতেছি প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে। রাস্তার অবস্থা খারাপ, তো এখন পরিবার তো বাঁচাইতে হবে, কিছু করার নাই। আইলা সিডার যে ক্ষতি উপকূলে করে তার চেয়েও বেশি তছনছ হয়ে গেছে পুরা গ্রামটা। একটা রুগীও নেওয়ার সুবিধা নাই, সব মারা যাবে। দ্রুত যদি সংস্কার করে যদি টেকসই বাদ না দেওয়া হয়, আমরা বারবার এফেক্টেড হবে। অবিলম্বে আমাদের সরকারের পক্ষ থেকে এখানে পদক্ষেপ নিতে হবে। তবে স্থানীয় লোকজনের মাধ্যমে ভাঙা রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করছে প্রশাসন। তো আমরা উপজেলা প্রশাসন স্থানীয় যারা আছেন ওনাদের সহযোগিতায় বেশ কিছু জায়গায় আমরা আসলে আপনার নিজেরা অস্থায়ীভাবে মেরামতের কাজ করছি। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরিদর্শন করে মেরামতের উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে আনাটা আসলে সময় সাপেক্ষ বিষয়, কারণ এটা অনেক ব্যয়ের বিষয় আছে। ব্যয়ের অনুমোদনটা হেড অফিস থেকে হয়, সেই অনুমোদন আমরা নিয়ে আসবো। যেটা জরুরি আমরা তথ্য পাচ্ছি, যেমন এখন যদি আপনি বলেন যে এই রাস্তাটাতে একেবারে খারাপ অবস্থা, তাদের তো নিজস্ব কিছু সংস্থান থাকে, এখন বললে হয়তো খুব দ্রুত এসে যদি এখন গিয়ে এটা ঠিক করে দেবে। দ্রুত সময়ের মধ্যে এসব সড়ক মেরামত করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। জুবায়ের রাজিন, RTV। বানের জলের সঙ্গে শেষ হলেও দেশের পূর্বাঞ্চলের মানুষ এখন লড়ছে পানিবাহিত নানা রোগের সঙ্গে। সাপ আতঙ্কে রয়েছে অনেক এলাকার মানুষ। তাই প্লাবিত এলাকায় দ্রুত স্বাস্থ্যকেন্দ্র চালু না করা গেলে সংকট আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বন্যার পানি নেমে গেছে অধিকাংশ এলাকা থেকে, তবে অপরিকল্পিত উন্নয়নের বাধায় কোথাও কোথাও পানি নামছে ধীর গতিতে। তেমন ত্রাণ সংকট না থাকলেও বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে বন্যা দুর্গত এলাকায়। ফলে দেখা দিয়েছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগের। আর মশার উৎপাতে কিছুটা বেড়েছে ম্যালেরিয়া ও ফাইলেরিয়া আক্রান্তের সংখ্যা। মশারিটা খুব দরকার, কারণ যারা এখন ঘরে ফিরছে তারা যেন মশারির ভেতরে থাকতে পারে। একটা মশার কারণ, আর রাত্রে যদি মশারিটা ঠিক মতন গুজে শোয় তাহলে সাপে কামড়াবে না। যেমন ধরেন DC, SP, OC এরা কিন্তু সবাই একটু ভয়ের মধ্যে আছে, কখন তাকে বদলি করে দেয়। সেই ভয়টা তাদেরকে দূর করতে হবে। বলতে হবে আপনারা এখন আছেন, কাজ করেন, আপনাদের কাজের মূল্যায়ন করা হবে। এই কাজের মূল্যায়নের ভিত্তিতে আপনাদের পরবর্তী আমলনামা লেখা হবে। বানের পানি নামতে শুরু করায় যে স্বস্তি দেখা দিয়েছিল সে সুখ কেড়ে নিয়েছে সাপ। লক্ষ্মীপুর ও নোয়াখালী এই দুই জেলাতেই 100-এরও বেশি মানুষকে সাপে কামড়ানোর খবর পাওয়া গেছে। স্বাস্থ্যকেন্দ্র চালুর পাশাপাশি পর্যাপ্ত অ্যান্টিভেনম রাখলে এদের প্রাণ বাঁচানো সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। এবং আমাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, কারণ এখন মশার উপদ্রব বাড়বে, সাপের উপদ্রব বাড়বে, আমাদের এমনি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অ্যান্টিভেনাম থাকে না। যেখানে থাকে সেটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া দরকার মানুষকে, যে এখানে আছে অ্যান্টিভেনাম আছে, আমাদের লোক আছে, আপনারা এখানে আসেন, নাহলে অনেক শিশু মারা যাবে এবং পানিতে ডুবে মারা যাবে। বোতলজাত পানি সরবরাহ না করে স্থানীয়ভাবে পানি বিশুদ্ধ করার ব্যবস্থা করা গেলেই সহজেই পানিবাহিত রোগ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। কিছু কিছু জায়গায় আছে পানি হয়তো নামতে দেরি হচ্ছে, সেখানে টিউবওয়েলটাকে একটু উঁচু করে দেয়া। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। 4 বছর আগে পরিবার নিয়ে কাজের সন্ধানে ঢাকার সাভারে আসেন খুলনার পাইকগাছার নবীনুর মোড়ল। স্ত্রী ও 2 মেয়ে নিয়ে ভাড়া বাসায় থেকে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত 21 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন নবীনুর। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের চোখে এখন অমনিশ্বর অন্ধকার। সাভার থেকে জিয়া রহমান জিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন রেজান শরীফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভারের রাজপথ উত্তপ্ত ছিল শুরু থেকেই। ছাত্র পুলিশ সংঘর্ষ হতো প্রায়ই, কিন্তু পেটের দায়ে বাসায় বসে থাকতে পারেননি নবীনুর। এ উত্তাপ জনপদের মালঞ্চ বনপুকুর এলাকায় সড়কের পাশে বসে মাছ বিক্রি করত। 20 জুলাই পাওনা টাকা আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসারত অবস্থায় পরদিন মারা যায় সে। অনেক স্বপ্ন নিয়ে খুলনার পাইকগাছা থেকে সাভারে এসে নতুন জীবন শুরু করেছিলেন নবীনুর মোড়ল, কিন্তু ঘাতক বুলেট কেড়ে নিয়েছে হতদরিদ্র পরিবারটির সব সুখ। এখন আর পরিবারের সচ্ছলতা নয়, বেঁচে থাকাটাই যেন কঠিন বাস্তবতা। আমি টাকা কালেকশন করে নিয়ে আসি, এইভাবে গেল রাস্তায়, যে 10 মিনিটের মধ্যে শুনি যে গুলি লেগেছে। এই মনে করেন সংসারে খাওয়ানো, বাজার খরচ,
আর নিজেও আমি অনেক অসুস্থ। এখন আমার যে কিডা ওষুধ পানি কিনে দেবে, কিডা বাজারঘাট করে দেবে। সহায় সম্বলহীন নবীনুর স্ত্রী ও 2 মেয়ে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। দুবেলা দুমুঠো খাবার জোগাতে স্বামীর পেশাকেই বেছে নিয়েছেন স্ত্রী আকলিমা বেগম। 2টি মেয়ের বিয়ে হলেও একজন এখনো মায়ের কাছেই থাকেন। পিতৃহত্যার বিচার চাইলেন তারা। আব্বু যখন ছিল আমাদের সংসারটা খুব ভালোভাবে চলতো, এখন আমার আব্বু না, আমাদের সংসারটা খুব কষ্টে চলতেছে। রাত 1টা-2টার দিকে মারা গেছিল, ওরা ওইভাবে স্পষ্টভাবে জানায় নাই আমাদের। পরে সকাল 7টায় জানাইছে যে মারা গেছে। এলাকাবাসী জানালেন হতদরিদ্র পরিবারের দৈন্যতার কথা। আসলে পাশে দাঁড়াবে, ওনার কোনো ছেলে সন্তান নাই, ওনার খুব কষ্টের দিন চলতেছে আর কি। ওইখান থেকে যে কয়টা আসতেছে তাই যে সংসার চলতেছে, গ্রামের বাসায় একটা বাড়িও নাই, আর্থিক সহায়তা সহ সব রকম সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় বিএনপি নেতা। অর্থনৈতিক সাহায্য আমি তো করবো, কেউ না কোনো বেনিফিট তারা পাবে। বিয়েতেও সহযোগিতা করবো এবং মাছের মূলধনে তাকে আমি সহযোগিতা করবো যেন এই ব্যবসাটা সে আরো ভালোভাবে করে সোর্স অফ ইনকামটা বাড়াতে। আমাদের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই একটা আর্থিক অনুদান দিছে এবং তার মেয়ের বিয়েতে যে খরচটা আছে একটা অনুদান তারা দিব। নবীনুরের হত্যাকারীদের বিচার হবে এমনটাই দাবি তার পরিবারের। রেজওয়ান শরীফ, RTV। ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে বিমানবন্দরে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগ রয়েছে। সোমবার তার পালিয়ে যাওয়ার খবর পায় আইন শৃঙ্খলা বাহিনী। দিনভর চেষ্টার পর রাত 10টার দিকে তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত। রাজধানীতে বিভিন্ন জায়গায় ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাজধানীর পরিস্থিতি জানাতে কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন ইকবাল অনিক। অনেক বৃষ্টিতে কতটা জনভোগান্তি বেড়েছে, এর পাশাপাশি আবহাওয়ার খবর কি, আমাদের জানাবেন বিস্তারিত। ফাতিমা, এই মুহূর্তে আমি আছি কাকরাইল মোড়ে। তো এখানে যেহেতু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সকাল 7টা অবধিও কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে। রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে চিত্র যদি দেখাই, যে অফিসগামী যে মানুষেরা রয়েছেন তারা কিন্তু দীর্ঘ যানজটের মধ্যে পড়েছেন। কোনো গাড়ি কিন্তু ঠিকমতো যাচ্ছেন না। অনেকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে তারা অফিসে যেতে তাদের 2 থেকে 3 ঘন্টার মতো সময় লেগেছেন এবং তারা বাসা থেকে রওনা দিয়েছেন, কিন্তু কখন অফিসে পৌঁছাতে পারবেন তারা এখন পর্যন্ত জানেন না। কারণ যে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং রাজধানীতে সকাল থেকে যে বৃষ্টিপাত হয়েছে সেটি কিন্তু এখনও থামেনি, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। তো এই মুহূর্তে যে চিত্রটি দেখছেন একটি যানজটের মধ্যে অনেকেই মানুষ কিন্তু আটকে রয়েছেন এবং তারা কিন্তু অফিসে কখন পৌঁছাবেন তারা কিন্তু এখন পর্যন্ত জানেন না। যেহেতু বৃষ্টি এখনও চলছে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে কিন্তু যানবাহন অনেক বিকল হয়ে পড়ে আছে বা অনেক যানবাহন ঠিকমতো যেতে পারছেন না। এখানে যারা অফিসগামী রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনি কতক্ষণ আগে রওনা দিয়েছেন অফিসের উদ্দেশ্যে, এখন অফিস পৌঁছাবেন কখন? আমি প্রায় 2 ঘন্টা ধরে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এখন পর্যন্ত অফিসে পৌঁছাতে পারি নাই। সেই রায়েরবাগ থেকে শনিয়াকড়া ফ্লাইওভার, তারপরে এই মৎস্য ভবন পুরা জ্যামে আটকায় আছি আমরা আর কি। এটা ট্রাফিক পুলিশগুলা। ফাতেমা, শুনছিলেন যে এখানে যারা অফিসগামী মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন, রাজধানী জুড়ে এই যানজটের সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে রাজধানীর ভোগান্তির চিত্র। ধন্যবাদ। জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডামাডোল আর কারফিউর প্রভাবে চরম অস্থিরতা শুরু হয় দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক শিল্পে। এরপর গত কয়েকদিনের বন্যায় পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় ফের লোকসানে পড়ে ব্যবসায়ীরা। তবে সরকারের কার্যকর পদক্ষেপে দ্রুত ক্ষতি পুষিয়ে নেবার প্রত্যাশায় তারা। নারায়ণগঞ্জ থেকে আনোয়ার হোসেনের তথ্য ছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট।
2023 সালে 38.4 বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে চীন ও ইউরোপীয় ইউনিয়নের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার এমন তথ্য পোশাক শিল্পে বিশ্বে বাংলাদেশের শক্ত ভিতের কথাই জানান দেয়। তবে সম্প্রতি নানা সমস্যার কবলে এই শিল্প। ব্যবসায়ীরা জানায়, জুলাইয়ে গণ আন্দোলনের সময় অনেক পোশাক কারখানা বন্ধ ছিল। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় যোগাযোগের অভাবে মুখ ফিরিয়ে নেয় ভিনদেশি অনেক ক্রেতা। এর মধ্যে হাজির হয় দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যা। ইন্টারনেট বন্ধ থাকার কারণে সম্পূর্ণ একটা অন্ধকার অবস্থার মধ্যে আমরা ছিলাম। ওই সময় তারা আমাদের কিছু অর্ডার, যেগুলো আমাদের সাথে নিশ্চিত কথা হয়েছিল, এরকম বেশ কিছু অর্ডার কিন্তু অন্য কোনো দেশে শিফট হয়ে গেছে তখন অলরেডি। বন্যার কারণে যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন আবার তৃতীয় দফা কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক অস্থিরতায় পোশাক উৎপাদন 50% কমে যাবার কথা জানায় বিকিএমইএ। রপ্তানিতে ভাটা পড়ায় লোকসানে পড়ে শিল্প খাতটি। $2 বিলিয়ন মতো গত 1-1.5 মাসে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আরও যেটা বড় সমস্যা হয়েছে, এই মালগুলি আমাদেরকে এয়ারে পাঠাইতে হচ্ছে, যার ফলে যে এয়ার ফ্রেট পার কেজিতে চার্জ যেটা ছিল $2.5 বা ম্যাক্সিমাম $3, সেটা গিয়ে এখন $6 থেকে $7-8, আমেরিকাতে গিয়ে $8 পর্যন্ত উঠছে পার কেজি। তবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ কাজে লাগিয়ে বিদেশি ক্রেতাদের চোখ আটকাতে মরিয়া ব্যবসায়ীরা। তাকে নিয়ে যদি আমরা সামনের দিনগুলি নেগোশিয়েট করতে পারি, তাহলে ইউরোপ এবং আমেরিকা আমাদের যে এক্সপোর্ট ডেস্টিনেশন, বড় 2টা ডেস্টিনেশন, এই ডেস্টিনেশনে আমাদের এক্সপোর্টটা বাড়াতে পারবো বলে আমরা বিশ্বাস করি। পোশাক খাতের টেকসই উন্নয়নে সরকারের কার্যকর ও বহুমুখী পদক্ষেপ চায় কারখানা মালিক ও শ্রমিকরা। বায়ারকে সেফটি এবং তার মাল সময় মতো পৌঁছানোর এই নিশ্চয়তা প্রদান করা, এটা হলো আমাদের সর্বপ্রথম এখন কাজ। আমরা যেটা মনে করি রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা দরকার। এখন আমরা ভালোভাবে কাজ করতেছি, ভালোভাবে চলতেছে, যাতায়াত কোনো সমস্যা হইতেছে না। সৈয়দ মাহমুদ, RTV। সেনাবাহিনী, বিজিবি, আনসার সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে সকাল 10টা থেকে বহির্বিভাগের চিকিৎসা সেবা চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 1টা পর্যন্ত চলবে সেবাদান। চিকিৎসকদের 4 দফা দাবির পরিপ্রেক্ষিতে এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এর আগে শনিবার মধ্যরাত থেকে সোমবার পর্যন্ত আউটডোরে কোনো ধরনের চিকিৎসা দেননি চিকিৎসকরা। গত শনিবার হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে কর্মরত 2 জন চিকিৎসকের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীরা 4 দফা দাবিতে রোববার সকাল থেকে কর্মবিরতিতে যান। দেশব্যাপী চিকিৎসকেরাও কর্মবিরতি পালন করেন। দাবি পূরণের আশ্বাস পেয়ে 12 ঘন্টা পর রোববার রাত 7:45টার দিকে চিকিৎসকেরা কাজে ফেরেন। এদিকে হামলার ঘটনায় জড়িত অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসকদের আন্দোলনের বিষয়ে জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সেলিম আলিক। সেলিম, চিকিৎসকদের 4টির মধ্যে তো 2টি দাবির এরই মধ্যে সরকার মেনে নিয়েছে, বাস্তবায়ন করেছে। তারপরও কেন তারা বহির্বিভাগে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সময়সীমা বেঁধে দিয়েছে? বহির্বিভাগে চিকিৎসা শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। আর চিকিৎসা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন? ফাতিমা, আজকে 10টা থেকে আসলে শুরু হওয়ার কথা, কিন্তু আউটডোরের যে রোগীদের সেবা কার্যক্রম, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে খুঁজতে দেখেছি যে এরই মধ্যে কিন্তু সেবা কার্যক্রম শুরু হয়ে গেছে এবং রোগীরাও কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আপনি জানেন যে প্রেক্ষিতে, অর্থাৎ ঢাকা মেডিকেলে কিন্তু চিকিৎসকদের উপর যে হামলা হয়েছিল, সেই হামলার প্রেক্ষিতে কমপ্লিট শাটডাউনে গিয়েছিল চিকিৎসকরা, আন্দোলন করছিল এবং চিকিৎসকদের যে দাবি ছিল সেই দাবি কিছুটা পূরণ হওয়ার কারণে কিন্তু আবার নতুন করে তাদের এই সেবা কার্যক্রম শুরু হয়েছে এবং সেটি কিন্তু আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই আউটডোরের যে সেবা কার্যক্রম সেটি চলবে এবং এছাড়া যে ইমার্জেন্সির যে সেবাগুলো রয়েছে সেটি কিন্তু আগেই চালু করেছিল ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতাল, অর্থাৎ সারা দেশের হাসপাতাল কিন্তু ইমার্জেন্সি সেবা কিন্তু চালু করেছে এবং নতুন করে আউটডোর অর্থাৎ বহির্বিভাগে যে সেবা, রোগীরা যে ধরনের রোগ নিয়ে বা রোগের চিকিৎসা নিতে আসবেন, তাদের যে প্রাথমিক সেবা বা পরামর্শ, সেই
চিকিৎসাপাটি কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। তবে চিকিৎসকদের যে কিছু দাবি রয়েছে সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যে যারা হামলা চালিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করা। এর মধ্যে আপনি জানেন যে গাইবান্ধা থেকে কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চিকিৎসা কিন্তু আরেকটি দাবি জানাচ্ছেন সেটা হলো যে স্বাস্থ্যকর্মীদের অর্থাৎ চিকিৎসক, নার্স থেকে শুরু করে এখানে যারা কর্মরত রয়েছেন হাসপাতালগুলোতে তাদের জন্য বিশেষ পুলিশের ব্যবস্থা করতে বলা হচ্ছে। এখান থেকে ডাক্তার দাবি জানাচ্ছে। এছাড়া ধীরে ধীরে সকল কার্যক্রম হয়তো চালু হবে খুব শিগগিরই, এমনটি আমরা এইসব হাসপাতালে জানতে পেরেছি। এছাড়া যেসব চিকিৎসক আসলে জরুরি চিকিৎসা দরকার এবং একটু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দরকার সেটি কিন্তু বলা হচ্ছে যে এবং ডাক্তারদের কর্মসূচির মধ্যে রয়েছে সেটি হলো প্রাইভেট হাসপাতালগুলোতে এবং চেম্বারগুলোতে কিন্তু ডাক্তাররা বসছেন এবং সেখানে কিন্তু তারা এই সেবাগুলো নিতে পারবেন। তো ফাতিমা, এই ছিল আমার কাছে হাসপাতাল থেকে খবর। ধন্যবাদ। দর্শক, আজও কর্মবিরতি পালন করছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমাদের জানাবেন যে কেমন চলছে হাসপাতালের চিকিৎসা সেবা এবং রোগী স্বজন ও চিকিৎসকদের বক্তব্য বাকিয়ে নিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকায় যে চিকিৎসক নির্যাতনের ঘটনায় সেটি কিন্তু এখন দেশজুড়েই একটি নড়াচড়া অবস্থা। ঠিক তার ধারাবাহিকতায় বরিশাল সহ মানে আমি যদি একটু বলতে চাই যে এই বরিশাল বিভাগের অর্থাৎ 6 জেলা সহ ঢাকা বিভাগে যেমন মাদারীপুর এই দিকটি আপনার যদি আমি সেই বাগেরহাট বলি, এই সব অঞ্চলগুলো নিয়েই কিন্তু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপরে স্বাস্থ্য বিভাগের নির্ভরশীলতা রয়েছে। সুতরাং এই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যে যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু আমরা দেখেছি যে গত পরশু থেকে যে সাধারণ ইন্টার্ন চিকিৎসক যারা রয়েছেন তারা যেমন ধর্মঘট অব্যাহত রেখেছে, গতকালকে কিন্তু আমরা সকাল থেকেই সেই ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে যারা প্রফেসর লেভেলের রয়েছেন তাদের প্রত্যেকেরই কিন্তু আমরা কোনো কর্মে ফিরতে দেখিনি। শুধুমাত্র ইমার্জেন্সি যে ভর্তি রোগীগুলো হচ্ছে তাদেরকে কিন্তু আমরা ভর্তি হতে দেখেছি, এমনটাই আমরা লক্ষ্য করেছিলাম। এবং সকালে যখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাদের সাথে বসেছিল, তারা বলছেন যে আমাদেরকে যদি পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয় আমরা চিকিৎসা ব্যবস্থা দিয়ে যাব, তবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। এই কথা বলার পরপরই কিন্তু বরিশাল মেট্রোপলিটন পুলিশ এবং যে সেনাবাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু সাধারণ চিকিৎসকরা রয়েছেন তাদেরকে কিন্তু নিরাপত্তা দেওয়ার জোরদার ব্যবস্থা করেছেন। কিন্তু তারা কিন্তু এর পরপরই কিন্তু ইনডোরের যেই রোগীগুলো ভর্তি রয়েছে তাদের কিন্তু চিকিৎসা দেয়নি। আমি একটু দেখাতে চাই যে সকাল থেকে কিন্তু বরিশালের হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণ রোগী রয়েছে, শুধুমাত্র এগুলো বহির্বিভাগের রোগী। এরা কিন্তু সকালে এসে যে বহির্বিভাগে যে চিকিৎসক থাকে তাদেরকে দেখিয়ে তারা আবার পুনরায় চলে যায়। কিন্তু আপনি একটু জানবেন যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল 1000 শয্যা বিশিষ্ট হলেও এখানে কিন্তু ন্যূনতম 1800 থেকে 2000 রোগী সবসময় ভর্তি থাকে। তো সুতরাং এই ভর্তি রোগীদের জন্য যেই চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসকরা কিন্তু আসছে হসপিটালে, কিন্তু তারা পর্যাপ্ত চিকিৎসা দিচ্ছে না, ফলে মানুষের তীব্র ভোগান্তির লক্ষণীয় এবং এই ভোগান্তির কোনো শেষ নেই। তবে চিকিৎসকরাও কিন্তু বলছেন যে আসলে তারা এই ভোগান্তি নিরসনে তারাও চাচ্ছেন খুব দ্রুত সময় তারা চিকিৎসা শাস্ত্রে ফিরে যাবেন এবং সাধারণ রোগীদের সেবা দিবেন, যেহেতু তাদেরও পরিবার পরিজন রয়েছে। তবে তাদের যে কিছু দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া যদি কেন্দ্রীয়ভাবে দ্রুত মানা হয় তাহলে এই সমস্যার সমাধান কাটিয়ে তারা দ্রুত স্বাস্থ্য সেবায় ফিরে আসবেন, এমনটি তারা জানিয়েছেন। তো আজ এখন পর্যন্ত যে তথ্য সেটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত বহির্বিভাগে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং যেই রোগীগুলো ভর্তি হতে আসছে এমার্জেন্সি ভাবে বা জরুরি বিভাগে তাদের ভর্তি কার্যক্রম চালু রয়েছে। বাকি সব ইউনিটগুলো সেবাদান বন্ধ রয়েছে। এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ। কুমিল্লার পায়ে শেকল বেঁধে নির্যাতন এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত হাতিটি উদ্ধার করে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের হাতিশালায় নেওয়া হয়েছে। সেখানে বেশ স্বাচ্ছন্দ্যে জীবন কাটছে সেই হাতির। গাজীপুর থেকে রায়হানুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। কুমিল্লার দাউদকান্দি ও মুরাদনগর উপজেলায় ঘুরে ঘুরে হাতি দিয়ে টাকা তুলতেন 3 মাহুত। গত 24 আগস্ট টাকা তোলার এক পর্যায়ে হাতিটি হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে, তাণ্ডব চালায় বেশ কয়েকটি দোকানে। এরপর হাতিটিকে আঘাত করতে থাকে মাহুতরা। ঘটনাস্থলে থাকা স্থানীয় একজন সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে তা ফেসবুকে আপলোড দেয়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এরপর গত 29 আগস্ট হাতিটিকে উদ্ধারের পর সাফারি পার্কে নেওয়া হয়। কুমিল্লার বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির জানান, হাতিটি উদ্ধার করা গেলেও নির্যাতনকারী মাহুতদের আটক করা যায়নি। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কুমিল্লার বন ও বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তারা আনুমানিক 72 বছর বয়সী হাতিটি উদ্ধার করেন। আমি প্রায় 10-12 বছর দেখাশোনা করছি হাতি।
গাজীপুরের সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, পার্কে আগে থেকেই 6টি হাতি ছিল, এখন রয়েছে 8টি। প্রতিটি হাতিকে একজন করে মাহুত দেখাশোনা করে। সৈয়দ মাহমুদ, RTV। আন্তর্জাতিক সংবাদ। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার জেরে গ্রেপ্তার করা হয়েছে কলকাতার RG কর মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সোমবার রাতে সন্দীপকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। জানা যায়, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন RG করের প্রাক্তন এই অধ্যক্ষ। আজ সন্দীপকে আদালতে হাজির করা হবে। এদিকে খুন ও ধর্ষণের ঘটনায় দোষীর সাজার ব্যবস্থা নিতে বিধানসভায় নতুন বিল আনার পথে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে বিলটি আনা হবে। এদিন বিলটি নিয়ে বিধানসভায় আলোচনার পর তা পাশ করানো হবে বলে জানা গেছে। এদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে আজও ধর্মঘট অব্যাহত রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। সকালের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।